যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন। সার্চ কমিটিতে নাম প্রস্তাব নিয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত। সোমবার 20 দলের শরিকদের সঙ্গে বৈঠক। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেয়া প্রকল্পের মান নিয়ে প্রশ্ন। ক্ষোভে ফেটে পড়লেন অর্থমন্ত্রী। আপনি কোন সাহসে বলেন যে এখানে গুণগত মান খারাপ? সো আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দিস কোয়েশ্চেন। পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিজের অবস্থান থেকে সরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা শাহবাগ চত্বরে হয়েছে, আমরা সেই জন্য দুঃখিত। এবং ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন। হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ। নজরদারি বাড়ানোর পরামর্শ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকেই আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের মাধ্যমে শিক্ষা দিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশু কিশোররা যাতে অপরাধ প্রবণতায় জড়িয়ে না পড়ে সেজন্য এগিয়ে আসতে হবে শিক্ষকদেরও। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2017। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে দেশের প্রাথমিক শিক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিতে এগিয়ে আসতে হবে শিক্ষক ও অভিভাবকদের। আমাদের মহান মুক্তির সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সবাইকে জানতে হবে। সঠিক ইতিহাস জেনে নিয়ে আমি মনে করি নিজেদের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগ্রত হবে। বিকৃত ইতিহাস যেন তারা না জানে, কারণ বিকৃত ইতিহাস বিকৃত চরিত্রই তৈরি করবে। শিশু কিশোরদের অপরাধ প্রবণতা থেকে তারা দূরে থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী পর্যায়ক্রমে সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের প্রতিও সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের যেমন সংসদ সদস্যরা আছেন বা বিত্তশালী মানুষ প্রচুর আছে, বিত্তশালী মানুষ, তাদেরকে আমি আহ্বান করব যে তার নিজের এলাকা বা জেলা বা গ্রামে সেখানে যত স্কুল আছে সেখানে তারা যদি একটা ল্যাপটপ আর একটা প্রজেক্টর উপহার দেন স্কুলগুলিতে, তাহলে অনেক সহজে আমাদের ছেলেমেয়েরা এই মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা সরকারি পক্ষ থেকে দিচ্ছি, নিজেরা যেসব স্কুল কলেজে পড়ে আসছেন সেগুলিতেও তারা যদি এভাবে একটু অনুদান দেন তাহলে খুব সহজে হয়ে যায়। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা 87 জন শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট 17 জন কর্মকর্তা কর্মচারীকে পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে সার্চ কমিটির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংলাপে আমন্ত্রিত বিশিষ্টজনরা। এই উদ্যোগে কমিটির মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিশন গঠন সম্ভব বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নতুন নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির প্রথম বৈঠকে রাজনৈতিক দলগুলো থেকে 5টি করে নাম আহ্বান ও 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে কমিটি। সার্চ কমিটির এমন সিদ্ধান্তকে শুভ উদ্যোগ বলে মন্তব্য করেছেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা। তারা বলছেন, এর মাধ্যমে গঠিত কমিশনের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে শুধু সংলাপ আর নামের তালিকাই নয়, এসব উদ্যোগের যথাযথ প্রয়োগও দেখতে চান তারা। খুবই ভালো উদ্যোগ আমি মনে করি। এতে তাদের যে একটা স্বচ্ছতার সদিচ্ছা কাজের মধ্যে, এটা বোঝা যাচ্ছে। আমরা এটাই চাচ্ছিলাম যে তাদের সদিচ্ছা আছে কিনা, এবং আগামীতেও সন্দেহ না করলে আমরা আশা করব যে থাকবে। আমাদের অতীতের
এইরকম আলাপ আলোচনার এরকম মত বিনিময়ের অভিজ্ঞতা কিন্তু ইতিবাচক নয়। আমি বলছি না আলোচনার জন্য আলোচনা হবে, আমি জাস্ট নিশ্চিত করতে চাই যে এটা যেন আলোচনার, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করলে আলোচনার প্রতিফলন ঘটা দরকার সিদ্ধান্তে। এটা যদি না হয় তাহলে এটা অর্থহীন হবে। আমন্ত্রিতরা বলছেন কোনো নাম প্রস্তাব নয়, গ্রহণযোগ্য কমিশন আর বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি সংলাপে তুলে ধরবেন তারা। আমি শুধু বলতে পারি কি ধরনের লোককে আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশনে। সত্যের কাছাকাছি থেকে আদর্শিক অবস্থানটা দৃঢ় রেখে, নৈতিকতাকে উন্নত রেখে, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন এমন ইতিহাস যাদের আছে তাদেরকে এই কমিশনে রাখা উচিত। তাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে সুষ্ঠুভাবে পালন করবে, সেখানে রাগ অনুরাগ কিংবা কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না, একদম নিরপেক্ষভাবে সেটা করবে। আসছে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সার্চ কমিটির সুপারিশে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপিতে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ আশাবাদী। একজন হতাশ আর একজন আশাবাদী। তো আমরা সবসময়ই আশাবাদী, রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সার্চ কমিটি নির্বাচন কমিশনের জন্য যেই নাম সুপারিশ করবেন তার ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন নিয়োগ দেবেন। আমরা আওয়ামী লীগ সেটা সর্বান্তকরণে আমরা মেনে নেব। নির্বাচন কমিশন পুনর্গঠনে গঠিত সার্চ কমিটিতে নাম প্রস্তাব দেওয়ার বিষয় নিয়ে স্থায়ী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক হয়েছে। সোমবার 20 দলের শরিকদের সঙ্গে এ বৈঠক হয়। রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন। সার্চ কমিটির প্রস্তাবে বিএনপির নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে কিনা এ নিয়ে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে 20 দলের সঙ্গে বৈঠক শেষে এদিন সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক বসবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার সার্চ কমিটি গঠন হওয়ার পর কমিটির প্রধান বৈঠক থেকে রাজনৈতিক দলগুলো 5টি করে নাম দেওয়ার প্রস্তাব করা হয়। সার্চ কমিটির যে 5টি নাম চেয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে বৈঠক মুলতবি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় আমাদের বৈঠক আবার বসবে। আগামীকাল আপনারা সবকিছু জানতে পারবেন। প্রবাসী সময় আরো থাকছে। ট্রাম্পের অভিবাসন বিরোধী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব, আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয়। পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় অবশেষে নিজের অবস্থান থেকে সরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বললেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোববার বিকেলে পুরান ঢাকার এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। কেউই আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা শাহবাগ চত্বরে হয়েছে, আমরা সেই জন্য দুঃখিত। যিনি এই কর্মটি করেছেন তাকে ক্লোজ করা হয়েছে, সেটা আমরা সবাই জানি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাদের রমনা রেডিসের নেতৃত্বে একটি টিম হয়েছে 3 সদস্যের, এবং তার রিপোর্ট অনুযায়ী অবশ্যই আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব। উন্নত দেশগুলো থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ না পেলেও নিজস্ব তহবিল থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ অনেক অর্থ ব্যয় করেছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে জলবায়ু প্রভাব মোকাবেলায় অর্থায়ন শীর্ষক এক কর্মশালায় অর্থমন্ত্রী একথা বলেন। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গৃহীত প্রকল্পগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন রাখা হলে জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অর্থমন্ত্রী। পরে অবশ্য তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আপনি কোন সাহসে বলেন যে এখানে গুণগত মান খারাপ? So I refuse to accept this question, and I question the what should I say, the intention of the questioner. সাহস থাকলে বলেন,
I'm challenging you. You send me a piece of paper which I have torn into pieces because it is nonsense. কোনো সততা নাই এর মধ্যে। আন্দাজে কমেন্ট করেন কি করে? জানেন কি করা? পৃথিবীতে one of the best performer in this area is বাংলাদেশ। এটা জানেন তো? না এটাও জানেন না? সরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওয়ারান্নাতা আতমাসরা। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। পরস্পরের কুশল বিনিময়ের পাশাপাশি সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়া সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আতমাসরা। এ সময় বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ভ্যানে চড়িয়ে ভাগ্য খুলে গেছে কিশোর ভ্যান চালক ইমাম শেখের। প্রধানমন্ত্রী বদান্যতায় ছেলেটি চাকরি হয়েছে বিমান বাহিনীতে। মনের আশা পূরণ হওয়ায় নিজেকে সবচেয়ে সুখী ও ভাগ্যবান বলে মনে করছেন সে। গোপালগঞ্জ থেকে আমির হামজার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার বেলা 11:30টার দিকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ইমাম শেখের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার সর্দারপাড়ায় পৌঁছায়। এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে ইমাম শেখকে চাকরির নিয়োগপত্র ও তার দরিদ্র পরিবারকে 40,000 টাকা দেওয়া হয়। পরে তাকে জেলা শহরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহর বাসায় নিয়ে যাওয়া হয়। দুপুরে ইমাম শেখ বিমান বাহিনীর গাড়িতে করে যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। চাকরির খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম শেখ। যেহেতু শুনছি যে আমার চাকরি হয়ে গেছে, এরপরে আমার কিছু আর চাওয়া পাওয়া না। আপা আমার ভ্যানে উঠছে, এটাই আমি অনেক খুশি, খুব আনন্দিত। এদিকে বিমান বাহিনীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গোপালগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে টুঙ্গিপাড়াবাসীর পক্ষ থেকে বিমান বাহিনীকে আমরা অফুরন্ত ধন্যবাদ দিচ্ছি এবং তাদের এই সিদ্ধান্তটাকে আমরা আনন্দের সাথে গ্রহণ করছি। গত শুক্রবার টুঙ্গিপাড়ার গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানে ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রচারের পরপরই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এছাড়া ছবিটি প্রকাশিত হয় বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে। সময় সংবাদ, গোপালগঞ্জ। রাজধানীতে সেবা সংস্থাগুলোর মাটির নিচের লাইনের কারণে রাস্তার উপর নেওয়া কোনো প্রকল্পই সময় মতো শেষ করা যায় না। এ কারণে ফ্লাইওভার বা ইউলুপ তৈরিতে একদিকে যেমন মেয়াদ বাড়ে, তেমনি বাড়ে নির্মাণ ব্যয়। আর এসব কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয় সারা বছরই। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত একটি সেবা লাইন এবং নজরদারির জন্য ক্ষমতাবান একক কর্তৃপক্ষ থাকা ছাড়া এই দুর্গতি থেকে কোনো মুক্তি নেই। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। কোনো বড় গাড়ির ধাক্কায় নয়, রিকশা উল্টে গেছে পানির নিচে লুকিয়ে থাকা গর্তের কারণে। বৃদ্ধ সবজি ব্যবসায়ী শাহ আলমের রক্তারক্তি অবস্থা, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মগবাজার থেকে মৌচাকের দিকে যাবার রাস্তায় প্রতি ঘন্টায় এমন ঘটনা ঘটছে অন্তত একটি করে। এই এলাকায় ঘন্টাখানেক দাঁড়ালেই টের পাওয়া যায় এমন কথার সত্যতা। রাতের বেলা বেশিরভাগ হয়, আলো থাকে না তো। বাম সাইডে মনে করেন গর্ত, ডাইন সাইডে গর্ত, এতটুকু জায়গা 4 ইঞ্চি নাই, কিভাবে মানুষ চলবো কোন? একে তো ফ্লাইওভারের কাজ, তার উপর যুক্ত হয়েছে সেবা সংস্থার খোরাখুরি। দুই মিলে মগবাজার মৌচাক সড়ক যেন ভয়াবহ এক আতঙ্কের নাম। ঘন্টার পর ঘন্টা লেগে যেতেছে। মিরপুরের থেকে আসতে যতক্ষণ সময় না লাগে, থেকে 3 গুণ সময় এখানে লাগে। আমাদের আসলে অনেক কষ্ট। রিক্সায় তো চলাচলই করা যায় না। ইভেন এখানে কোনো রিক্সাও থাকে না যে আমি রিক্সা নিয়ে যাব, আর কেউ যেতেও চায় না। এক সাইডে কাজ হইতেছে, আরেক সাইডে ভাঙ্গাটা একটু পাথর ফোতর দিয়ে ইটা বালি দিয়ে ঠিক করে দিলেও চলে, তাও করতেছে না। শুধু যে জনদুর্ভোগ তাই নয়, নিরাপত্তা বেষ্টনী ছাড়া এমনভাবে মগবাজার মৌচাক ফ্লাইওভারটি নির্মিত হচ্ছে, এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মেরুলবাড্ডায় রাস্তার এক পাশে ডেস্কো লাইন বসানো হচ্ছে। সেখানে অনেকদিন ধরেই হাতিঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ইউলুপটি তৈরির কাজ চলছে। তবে শুরুতেই মাটি খুঁড়তে গিয়ে বিধিবাম। ডেস্কো সহ বেশ কয়েকটি সেবা সংস্থার লাইন সরাতে হয়েছে মূল রাস্তার নিচ থেকে। তাই ধারণা করা যায় বাড্ডার ইউলুপটির কাজ না চললে হয়তো ডেস্কোর নতুন লাইনটি রাস্তার মাঝখানে আগের জায়গাতেই বসত। মগবাজার মৌচাক ফ্লাইওভার ও বাড্ডার ইউলুপ দুটি ভিন্ন প্রকল্পের। দুই কর্তৃপক্ষই বলছেন কাজ শেষ হবে জুনের মধ্যে। তবে এমন কথায় ভরসা নেই সাধারণ মানুষের। এই ফ্লাইওভারের কাজ হচ্ছে 2014 সালে শেষ হওয়ার কথা, 2017 চলছে, 18 শেষ হবে কিনা তার কোনো ঠিক নেই। কেউ ফ্লাইওভার, ওভারপাস, অনেক ধরনের রাস্তা ভিত্তিক ব্যবহার প্রজেক্ট হবে, কিন্তু
এদের মধ্যে সমন্বয়টা খুব দরকার। একটা স্বাধীন প্রতিষ্ঠান, পেশাদারী প্রতিষ্ঠান থাকতে হয় যথেষ্ট পরিমাণ জনশক্তি দিয়ে। সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় রাখার কথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসি এর। সংস্থাটির বর্তমান কর্তা ব্যক্তিরা এসব বিষয়ে কথা বলতে চান না। তবে সমন্বয়হীনতার কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন গত মাসে দায়িত্ব ছেড়ে যাওয়া ডিটিসি এর সাবেক নির্বাহী পরিচালক। বিভিন্ন ডিপার্টমেন্টের ফোকাল পয়েন্টে আমরা একটা কমিটির মাধ্যমে আমরা আইডেন্টিফাই করছি কোথায় কি ধরনের ইউটিলিটিস আছে। এক এক ধরনের আছে এবং অনেকের কিন্তু ইউটিলিটি লাইন কোথায় কি আছে অনেকে ভালো করে জানেও না। সড়ক বিশেষজ্ঞদের পরামর্শ, রাস্তার মাঝে ডিভাইডারের কাছে যেন কোনোভাবেই সেবা সংস্থার লাইন না বসে। বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলো রাজধানীর ভেতর ইতিমধ্যেই অনেক ভুল করে ফেলেছে। তবে এমন ভুলের পুনরাবৃত্তি যেন না হয় নতুন গড়ে ওঠা পূর্বাচল বা উত্তরার মতো ছোট ছোট শহরগুলোতে। আর তা না হলে এমন দুর্ভোগের শেষ দেখবে না রাজধানীবাসী। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে রাফায়েল নাদালকে হারিয়ে ইতিহাস গড়লেন রোজার ফেদেরার, জিতলেন ক্যারিয়ারের 18তম গ্র্যান্ড স্ল্যাম। এবার প্রবাসের খবর। ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোর মুখ দেখবে বলে আশা করেছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সময় সংবাদকে তিনি একথা জানান। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগামীতে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে বলেও মনে করেন জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়ে তার অবস্থান নিয়ে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন ঢাকা ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশার বাণী শোনালেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের পাশে ছিল উল্লেখ করে ট্রাম্পের শাসনামলে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের 3 দিন পরই অত্যন্ত প্রভাবশালী সিনেটর রজার উইকারের সঙ্গে আমার 35 মিনিটের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই সম্পর্ক আরো জোরদারে আমরা কাজ করে যাব। ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের পর এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আরো জোরদার করার কথা জানান রাষ্ট্রদূত। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আমরা বেশ কিছু বিষয়কে গুরুত্বের সঙ্গে নিয়েছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশে ফেরত নিয়ে তার বিচার নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে 7টি মুসলিম দেশের অভিবাসী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত এর ওপর স্থগিতাদেশ দিয়েছেন। শনিবারের এই আদেশে বলা হয়, এই বিষয়ে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই 7 দেশের মার্কিন ভিসাধারী অভিবাসী বা শরণার্থীকে দেশে ফেরত পাঠানো যাবে না। এর মধ্যেই মুসলিম দেশগুলোর অভিবাসীদের আটকে দেওয়ার প্রতিবাদে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের সামনে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে দেখুন আরেকটি রিপোর্ট। শনিবার এভাবেই নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর ঘিরে রাখে বিক্ষোভকারীরা। ট্রাম্পের নির্বাহী আদেশের পর ইরাক, ইরান সহ কয়েকটি মুসলিম দেশের অভিবাসীদের বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান নিদিয়া ভেলাস্কুয়েজ ও কংগ্রেসম্যান জেরল্ড ন্যাডলার। তারা ট্রাম্পের প্রতি 7 দেশের ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে নির্বাহী আদেশ প্রত্যাহারের আহ্বান জানান। যাদের বৈধ ভিসা রয়েছে তাদের আটক করা কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া সংবিধান বহির্ভূত আচরণ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বিনা দোষে কাউকে যেন আটকে দেয়া না হয়। বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিক্ষোভে অংশ নেন। আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আমরা মুসলিম ব্যানের বিরুদ্ধে এবং আমরা এখান থেকে দেখাতে চাচ্ছি যে নিউ ইয়র্ক সিটিতে
আমরা নিউ ইয়র্ক শহরে এটা ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার আমরা মানব না। তো আমরা তো সবাই এই দেশে আমেরিকান হিসেবে আসছি, কারণ উনি যেটা করতেছেন ট্রাম্প, এটা তো ঠিক না, এটা তো অত্যাচার। I think pretty much every American is a refugee, or their grandparents, or their parents, or their great-grandparents, because we're a country of immigrants. এ অবস্থায় শনিবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ দেন। আদালতের সিদ্ধান্তে বলা হয়, যারা ভ্রমণ পথে রয়েছেন, যেসব শরণার্থীর আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যারা বৈধ ভিসার অধিকারী, তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দিতে হবে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 4.5 বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশি ভিসা অবিলম্বে চালু করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। আজমানে আমিন রিয়েল এস্টেট গ্রুপের একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। এ সময় অবিলম্বে ভিসা চালু করতে আমিরাত সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান তারা। মুহসিন বুখারীর সভাপতিত্বে এবং তরিকুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন রিয়েল এস্টেটের স্পন্সর ফয়েজ উদ্দিন আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন ব্যবসায়ী কমিটির নেতারা। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে মালয়েশিয়ার প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন। রোববার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের মেঘনা পার্ক রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির নেতারা এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি সুনার খান রশিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুস সাত্তারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমদুল কবির ও সহসভাপতি মোহসিনুল ইসলাম কুদ্দুস, নুরু মিয়া সহ অনেকে। চীনা নববর্ষ বরণে বর্ণিল সাজে সেজেছে মালয়েশিয়া। বানুর বছর শেষে আনন্দ উৎসাহের সঙ্গে বরণ করা হলো মোরগ বছর 2017-কে, ইংরেজিতে যা স্প্রিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। নববর্ষের এই উৎসবকে ঘিরে মালয়েশিয়ার প্রবাসী বাঙালিদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো মালয়েশিয়া, বাদ্যের তালে নাচে গানে মুখরিত চারপাশ। নববর্ষ উপলক্ষে চোখ ধাঁধানো এই আয়োজন দেখতে ঢল নামে হাজারো দর্শনার্থীর। সাজের মধ্যে বৈচিত্র্য থাকলেও লাল রঙের গোলাকৃতির লণ্ঠন সবখানেই চোখে পড়বে। চাইনিজদের কাছে লাল রং মানেই আনন্দ, শান্তি ও সুখের প্রতীক। নববর্ষে একবার এক এক প্রাণীকে নতুন বছরের প্রতীক বানানো হয়। এ বছরকে মোরগ বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নতুন বছরে মোরগ তাদের সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, এই প্রত্যাশা মালয়েশিয়ায় বসবাসরত চাইনিজদের। একসঙ্গে খাওয়া দাওয়া, সিংহ নাচ, ড্রাগন নাচ, বাহারি আতশবাজি ও নানা রকম উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরাও বাদ যায়নি চাইনিজদের নিউ ইয়ারের বোনাস পাওয়া থেকে। লম্বা ছুটি পেয়ে তাদের মাঝে যেন বিরাজ করছে উৎসবের আমেজ। চাইনিজ নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ার বিপণী কেন্দ্রগুলোতেও দেয়া হয় মূল্যহ্রাস। বছরের মতো এবছরও আমরা চাইনিজ নিউ ইয়ারের ছুটি পেয়েছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে। চাইনিজ নিউ ইয়ারকে ঘিরে জমে উঠেছে মালয়েশিয়ার কোতারায়ার বাঙালি অধ্যুষিত এলাকা। নর্মালি বাংলাদেশিরা বলে যে লিটল বাংলাদেশ, আমরা এটা লিটল বাংলাদেশ বলি। আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশিদের সমাগম। নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। দর্শনার্থীরা সেখানে বিশ্ববাসীর শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। আফরিন জেরিন, সময় সংবাদ। বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে উখিয়া ও টেকনাফে শরণার্থী শিবির পরিদর্শন করেছেন রোহিঙ্গা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। রোববার সকালে বালুখালীতে পৌঁছায় প্রতিনিধি দলটি। সেখানে নতুন করে গড়ে ওঠা শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা বলেন তারা। এ সময় তাদের উপর নির্যাতনের বিষয়ে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। পরে টেকনাফের লেদা এবং শামলাপুরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলটির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকি বিল্লাহ সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে 3 সদস্যের এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। সোমবার উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির। বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ধরে 2016-17 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন মুদ্রানীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণকে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গভর্নর ফজলে কবির বিনিয়োগ ও উৎপাদন সহায়ক সতর্ক নামে এ মুদ্রানীতি ঘোষণা করেন। তবে বিনিয়োগ বৃদ্ধি করতে হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ইতিবাচক হলেও এখনো দুশ্চিন্তার কারণ ক্রমেই নিম্নমুখী বেসরকারি খাতের বিনিয়োগ, যার প্রতিফলন রয়েছে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতেও। বিনিয়োগ বাড়াতে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ ধরা হয়েছে 16.5%, অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 16.4%, আর সরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 16.1%। ব্যক্তি খাতের ঋণ থাকবে 16.5 এবং ডোমেস্টিক ক্রেডিট যেটা পুরো অভ্যন্তরীণ ঋণ এটা 16.4%। ঋণ প্রবাহের এই ঊর্ধ্ব মাত্রাগুলো জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য, এমনকি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অতিক্রমের ক্ষেত্রেও অর্থায়ন সমর্থনের জন্য পর্যাপ্ত হবে বলে আমরা মনে করি। অনেক ক্ষেত্রেই পরিবর্তন আসেনি অর্থ বছরের প্রথম মুদ্রানীতির। মূল্যস্ফীতি থাকছে পূর্বের 5.8%। গভর্নর বলেন 2016 নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহ হয়েছে 15%, অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ছিল 12.3%। জুন 2017 নাগাদ গড় বার্ষিক মূল্যস্ফীতির পূর্ব নির্ধারিত 5.8% ঊর্ধ্বসীমাটি আমরা অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি কার্যক্রমে এই প্রণয়নে আমরা ব্যবহার করেছি। সরকারের এসডিজি প্রায়োরিটির সাথে আমরা যেমন ইনক্লুসিভ গ্রিন ফাইন্যান্সিং করছি, আমরা যেমন গ্রিন ইনিশিয়েটিভদেরকে আমরা গ্রোথ অপরচুনিটি দিচ্ছি, এগুলো সবই কিন্তু লক্ষ্যমাত্রা একটাই, এমপ্লয়মেন্ট। তবে বিনিয়োগ বৃদ্ধির জন্য খেলাপি ঋণ কমানোর সঙ্গে বেসরকারি ঋণ প্রবাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে ব্যাংক ঋণে সুদের হার কমানোর পাশাপাশি টাকার মান ধরে রাখা জরুরি বলে মত ব্যবসায়ীদের। বাংলাদেশের রপ্তানি এবং আমদানি দুটো খাতেই বাংলাদেশের এক্সচেঞ্জ রেটটা একটা বিরাট ইনফ্লুয়েন্স রাখে, অর্থাৎ টাকা ভার্সেস ডলার, টাকা ভার্সেস ইউরো। আমরা যেন আরো কম রেটে ব্যাংক থেকে ঋণ পেতে পারি, তাহলে আমরা বিনিয়োগ বাড়াতে পারি। যে জায়গাটা সবচেয়ে সংকটের জায়গা সেটা হচ্ছে বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি। যদি প্রবৃদ্ধি বাড়াতে হয় তাহলে ঋণকে আরো ভালোভাবে চাঙ্গা করতে হবে, খেলাপি কমিয়ে আনতে হবে। পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে প্রাথমিক সমস্যা সমাধান, নতুন কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনার ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ আর্থিক খাত সংশ্লিষ্টদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ব্রয়লার মুরগির খামারগুলোতে বাচ্চা ফোটার পর থেকে বিক্রি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রয়োগ করা হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ নানা রকম ওষুধ। মোটা করতে মুরগির খাবারেও মেশানো হচ্ছে মাত্রাতিরিক্ত ভিটামিন। এর বেশিরভাগই খামারিরা ব্যবহার করছেন মাত্রা না বুঝে ও ডাক্তারের পরামর্শ ছাড়াই। এতে ভোক্তারা ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাফসির বাবু রিপোর্ট। গাজীপুরের এই খামারি মুরগি পালেন বেশ কয়েক বছর ধরেই। কয়েকটি খামারে মুরগি দেখাশোনার জন্য তার রয়েছে আলাদা লোকবল। এসব খামারে কারণে অকারণে প্রায় প্রতিদিনই দেয়া হয় নানা রকম ওষুধ। এছাড়া মুরগির ডিম কিংবা মাংস বাড়াতেও থাকে আলাদা ওষুধ ও ভিটামিন। প্রথমে 4 দিন পরেই একটা ভ্যাকসিন দেওয়া লাগে, 10 থেকে 12 দিনের ভিতরে একটা ভ্যাকসিন, আবার 20 থেকে 21 দিনের ভিতরে একটা ভ্যাকসিন। সুবিধাটা হইলো মুরগিটা তড়িৎ গতিতে বড় হয়, ওজন হয়। ডিমটা যথারীতি দিতেছে যেই পরিমাণ, এর থেকে কমে গেলে আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি। মুরগির খামারগুলোতে গেলেই দেখা মিলবে এরকম নানা রকম ওষুধের। মূলত মুরগি যেন খুব দ্রুত বৃদ্ধি পায় কিংবা মোটা তাজা হয় সেটা নিশ্চিত করতে এরকম ওষুধ কিংবা খাবার ব্যবহার করে থাকেন খামারিরা। আর এসব ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক আসলে মুরগির জন্য কতটা উপকারী কিংবা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই তাদের। আর এসব ওষুধ তারা প্রয়োগ করছেন একরকম চিকিৎসকের পরামর্শ ছাড়াই। ভিটামিনের বিভিন্ন নাম আছে, আমি অনেক নাম জানিও না, ওর কাছে বললো এরা দেয়, আমরা খাওয়াই, মুরগি ওজন নয়। এটা কি ক্ষতি হইব না খাইলে ইয়ে হইব? তো ব্রয়লার মুরগি এটা তো ক্ষতি হইব। এ তো গেল ওষুধ ও ভিটামিনের কথা। এর বাইরে মুরগির খাবারেও থাকে বিষাক্ত উপাদান। সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক পরীক্ষায় মুরগির খাবারে পাওয়া যায় ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত উপাদান। চিকিৎসকরা বলছেন মুরগিতে যদি ইচ্ছে মতো ওষুধ ও ভিটামিন প্রয়োগ করা হতে থাকে তাহলে তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে নাগরিকদের। পোল্ট্রি ফার্মে সেই ওষুধগুলো যেমন সিপ্রোফ্লক্সাসিন, এগুলো যদি আমরা ব্যবহার করি অপ্রয়োজনীয়ভাবে, সেক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সার, ইন্টেস্টাইনাল ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, ব্লাডার ক্যান্সার এগুলো হতে পারে। যদি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেক্ষেত্রে ওই ড্রাগটা মানুষের কিন্তু কাজ করবে না।
এক্ষেত্রে ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। এটাকে যারা তদারকি করেন সংস্থা আছে তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়া দরকার। সারা দেশে প্রতিদিন মুরগির মাংসের চাহিদা 30 লাখ কেজিরও বেশি। এর মধ্যে প্রায় 20 লাখ কেজি মাংস আসে পোল্ট্রি মুরগি থেকে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় 3টি টিভি চ্যানেলের সম্প্রচারে কোনো বাধা নেই। বাংলাদেশের চ্যানেল 3টি বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট পর্যবেক্ষণ সহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পর্যবেক্ষণ সাপেক্ষে রিট আবেদনটি খারিজ করে দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী কোনো কিছু সম্প্রচার করা যাবে না যা সমাজে বিরূপ প্রভাব ফেলে। আদালত একই সঙ্গে স্টার প্লাস, স্টার জলসা এবং জি বাংলা নামের 3টি ভারতীয় চ্যানেল মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া চ্যানেলগুলোর বিষয়ে কেউ কোনো ধরনের অভিযোগ করলে কেবল টিভি নেটওয়ার্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 2014 সালে রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুইয়া। রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন বলেও জানান। শেষ দিকে এসে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 29তম দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। সকাল থেকেই মাসব্যাপী মেলায় আসতে থাকেন নানা বয়সী ক্রেতা দর্শনার্থীরা। সন্ধ্যার পরে দর্শনার্থীদের ভিড় রূপ নেয় জনস্রোতে। গৃহস্থালী পণ্যের পাশাপাশি পোশাক, গহনা সহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পণ্য বিক্রি বাড়াতে এসব স্টলে বিশেষ ছাড় ও অফার দিয়েছেন বিক্রেতারা। শেষ মুহূর্তে বিকিকিনি ভালো জানিয়ে মেলার সময় কয়েকদিন বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের খবর। ইতিহাস গড়া ফাইনালে শেষ পর্যন্ত জয় পেলেন রজার ফেদেরার। মহাকাব্যিক ফাইনালে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে 3-2 সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন ফেডেক্স, যা সুইস তারকার এ বছরের প্রথম ও ক্যারিয়ারের 18তম গ্র্যান্ড স্ল্যাম জয়। কিন্তু সুইস তারকা হারিয়ে গেছেন। বিশ্বজুড়ে এই কথা যে ফেডেক্সের জন্য অভিশাপ, এমন অভিশাপ যার যন্ত্রণা মেটাতে 36 বছর বয়সেও জ্বলে ওঠা যায়। দীর্ঘ 6 বছর পর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হন দুই টেনিস তারকা ফেদেরার ও নাদাল। প্রথম সেটে 6-4 গেমে জয় পান ফেদেরার, কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট 6-3 গেমে জিতে নেন নাদাল। তবে তৃতীয় সেটে পাত্তাই পাননি রাফা। ফেদেরারের কাছে 6-1 গেমে উড়ে যান এই স্প্যানিশ তারকা। পরের সেটে নাদাল আবারও 6-3 গেমে জিতলে খেলা গড়ায় পঞ্চম সেটে। শেষ সেটের শুরুতে রুদ্ধশ্বাস লড়াই হলেও শেষ দিকে দাপট দেখান ফেদেরার। সেট জিতে নেন 6-3 গেমে। গ্র্যান্ড স্ল্যামে দুই টেনিস মহারথীর ন পড়ল, যেন ছুঁয়ে গেল মানুষের হৃদয়। এক ফ্রেমে বন্দী হলেন রড লেভার, রাফায়েল নাদাল আর রজার ফেদেরার। এক ফ্রেমে বন্দী হল 43 গ্র্যান্ড স্ল্যাম। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন। সার্চ কমিটিতে নাম প্রস্তাব নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত। সোমবার 20 দলের শরিকদের সঙ্গে বৈঠক। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেয়া প্রকল্পের মান নিয়ে প্রশ্ন। ক্ষোভে ফেটে পড়লেন অর্থমন্ত্রী। আপনি কোন সাহসে বলেন যে এখানে গুণগত মান খারাপ? সো আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দিস কোয়েশ্চেন। পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিজের অবস্থান থেকে সরে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা শাহবাগ চত্বরে হয়েছে, আমরা সেই জন্য দুঃখিত। এবং ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন। হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ। নজরদারি বাড়ানোর পরামর্শ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবিওস এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।